পথে না তো শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। একদম পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে ম্যাম। আমার গলা একটু ঠিক নেই। আচ্ছা, আমি আজকে গোড়া থেকে ওই জন্য ভিডিও বন্ধ রেখেছি আর অন্য একটা ডিভাইস নিয়ে বসেছি, যাকে দেখি কি ফল হয়। তাহলে যুদ্ধ জয় করেছে সবাই মিলে। হম আর ভীষ্ম পর্ব দেখে বোঝা যায় সব থেকে বেশি ফিউরিয়াস যুদ্ধ করছেন ভীম। তার সামনে কেউ দাঁড়াতেই পারছে না। এই যে ভয়ঙ্কর ভীম, বলেছিলাম আগের দিন 10টা হাতির সমান শক্তি হবে, তার এইসব আশীর্বাদ হয়েছিল। তাহলে হস্তিনাপুরে ফিরে এলেন, কিন্তু কোন ক্যাপাসিটিতে তিনি এইসব ডাইরেকশন দেবেন, আদেশ করবেন, নির্দেশ দেবেন? দিতে পারে একমাত্র ভাবি রাজা। যুধিষ্ঠিরকে সবাই রাজা হিসেবে বরণ করবে। সেই জন্য যাকে বলে ইন অ্যাডভান্স, তিনি এই ডাইরেকশন দিলেন, তাতে কোনো দোষ হলো না। নইলে হতে পারে যে এখনো রাজার অভিষেক হয়নি, তিনি রাজকুমারদের তো আদেশ করছেন, রাজমাতাকে আদেশ করছেন কুন্তি কোথায় থাকবে, গান্ধারী কোথায় থাকবে, আর বাকিরা কোথায় থাকবে, এইসব তিনি কি করে বলবেন? বলতে পারেন না। সুতরাং এই এই যে গবেষণা এগিয়ে এসেছে এবং আমাদের অবলোকন আরো এগিয়ে যাচ্ছে এবং আমরা পুঁথির প্রমাণ পাচ্ছি, এই সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম তাহলে রাজধর্ম কতখানি শান্তি পর্বের মধ্যে। আবার রাজধর্মের দুটো উপপর্ব আছে এখানে, হরিদাস সিদ্ধান্ত বাগীশের ক্রিটিক্যাল এডিশনে কিন্তু আর একটা তৃতীয় উপপর্ব আছে। এখন প্রশ্ন করবেন যে এগুলো কেন, কোথাও 119টা উপপর্ব, কোথাও 127টা উপপর্ব, এইসব হচ্ছে কেন? কারণটা বললাম, পুঁথি যেমন যেমন পাওয়া গেছে, একদম পুঁথির প্রমাণ হাতে নিয়ে একদল অনেকগুলো পুঁথি গেছে, তার মধ্যে প্রক্ষেপ বিচার করেও একরকম হয়েছে গণনা। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, হরিদাস সিদ্ধান্ত বাগীশ্বর যে বিবরণ গুলো করেছেন, যে শ্লোক সংখ্যা করেছেন, যে অধ্যায় সংখ্যা করেছেন, অনেক সময় দেখছি বিওয়ারাই ক্রিটিক্যাল এডিশনে দুটো অধ্যায়, হরিদাস সিদ্ধান্ত বাগীশের একটা অধ্যায়ের মধ্যে সেটা গেছে। আবার অনেক সময় দেখছি হরিদাস সিদ্ধান্ত বাগীশের দুটো অধ্যায়, কিন্তু ক্রিটিক্যাল এডিশনে একটা অধ্যায়ের মধ্যে গেছে, যার ফলে অনেক সময়তে অসুবিধা হতে পারে। এই জন্যই বৈযাত্রিক ও মহাভারতের কোটেশন দিয়ে তার রেফারেন্স উল্লেখ করতে গেলে অন্তত এই দুটো এডিশন আপনাদের উল্লেখ করতে হবে রেফারেন্সের মধ্যে। যে বিবি এডিশনে 6-12-3 আর বিওআরআই এডিশনে 6-13-1। কাজে পুঁথি যেমন যেমন রেকর্ড করেছে সেটা সিদ্ধান্ত কি করেছেন, তিনি যতগুলো পুঁথি নিয়েছিলেন তার এই গ্রন্থ প্রকাশের আগে একটি টেক্সটের পাবলিকেশন ছিল, এখন আর পাওয়া যাবে না, চিত্রশালা প্রেস, মুম্বাই কিংবা উত্তর ভারতের কোন জায়গা, বারাণসী হতে পারে। এখন মিনা ম্যাডাম একটু ভিডিও অডিও অফ করবেন প্লিজ। আপনার ওই তলার দিকে দেখুন একটা ক্যামেরার মতো আছে, ওইটার উপরে আঙুল ছোঁয়ান, তাহলে ভিডিও অফ হয়ে যাবে। ঠিক আছে। এখন আর হরিদাস সিদ্ধান্ত বাগীশ্বর কি করেছেন, আদি পর্বের ওই যে উপক্রমণিকা বা অনুক্রমণিকা অধ্যায়গুলো 1, 2, 3 সেটা একেবারে ওইটা ফলো করেছেন, এইভাবেই তিনি সম্পাদনা করেছেন। ভেবে দেখুন, এই যে ইন্টারনাল এভিডেন্স পেলেন যে এক একটা পর্বে কতগুলো উপপর্ব, কতগুলো অধ্যায়, সেইটা পুরোই
ওইখান থেকে নিয়ে বিভাজনটা করেছেন। তাই এতগুলো কথা শেষ হবে না। মহাভারতের কথা অমৃত সমান, কিন্তু ওই বৈশম্পায়ন বলেছিল প্রথমে সংক্ষেপে, তারপরে ওরা অনুরোধ করাতে, জনমেজয় অনুরোধ করাতে তিনি আবার বিস্তারে বলতে আরম্ভ করলেন। 639 পাতা, ধর্মের উৎপত্তি। যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য বলছি রেফারেন্স: বিশ্ববাণী এডিশন, আদি পর্ব, 55 অধ্যায় 1, 55, তার একটু 639। খেলা 739। এক 61, মহাভারত 55 না, 1:61, তার শ্লোক হচ্ছে 31। 1:61, 31। এই শ্লোকটা আমি একটু পড়ছি। এর আগের শ্লোকটা হচ্ছে 30 নম্বর শ্লোকটা হচ্ছে: যিনি দেবগণের জন্য উৎকৃষ্ট নিয়ম বিমান সকল নির্মাণ করিয়াছিলেন এবং শিল্পী মনুষ্যেরা যে মহাত্মার আবিষ্কৃত শিল্প অবলম্বন করে জীবিকা নির্বাহ করেন এবং ঈশ্বর মনে করে যে বিশ্বকর্মাকে সর্বদা পূজা করে থাকে। তাহলে কি করলেন? শিল্পীর শ্রেষ্ঠ বিশ্বকর্মা দেবগণের সূত্রধর ছিলেন, সুতোর, এবং তিনি নানাবিধ শিল্প এবং সর্বপ্রকার অলংকার আবিষ্কার করেছিলেন, মানে নির্মাণ করেছিলেন। ডিজাইনের কপিরাইট আর কি বলে পেটেন্ট হচ্ছে বিশ্বকর্মার। আজকে দেখুন সেই অনুসারে সমস্ত আমাদের মন্দিরে, অন্যান্য জায়গায়, প্রাসাদে সব যে মূর্তিগুলো আছে দেব দেবতার বা অন্যদের, সব হচ্ছে কিন্তু ওইখানকার ডিজাইন। ওই দেখেই আবার শিল্পকর্ম যে বইগুলো আছে, টেকনিক্যাল সায়েন্স, সেখানে ডিজাইন গুলো ব্যাখ্যা করা হচ্ছে। এখন সেইগুলো নিয়েই কিন্তু এখনকার অলংকার ব্যবসায়ীরা করে যাচ্ছেন ডিজাইন নানা রকমের। তো কিন্তু বিশ্বকর্মা তো আর পেটেন্ট করে যাননি না, কাউকে পেটেন্ট কপিরাইট ফি কিছু দিতে হচ্ছে না, মহা সুবিধে। সমস্ত লোকের সেই বিশ্বকর্মা কি করলেন?
সমস্ত লোকের, বিশ্বকর্মাকে সবাই পুজো করে ঈশ্বর বলেই, সমস্ত লোকের একমাত্র সুখের কারণ ভগবান ধর্ম মনুষ্যের আকৃতি ধারণ করে ব্রহ্মার দক্ষিণ বক্ষস্থল বিদারণ করে নির্গত হয়েছিলেন। এই ধর্মের 3টি পুত্র জন্মেছিলেন। তারা পরম সুন্দর, মহাগুণবান ছিলেন। তাদের নাম সম, কাম এবং হর্ষ। এরাই আপন আপন প্রভাবে লোক রক্ষা করে থাকেন। বুঝতে পারছেন? সম মানে শান্তি, কাম মানে যা কিছু জীবন যাপন, ভোগ সুখ, ব্যবসা বাণিজ্য, আনন্দ, বিনোদন, ইন্ডাস্ট্রি সবই কিন্তু কাম। আর তার হচ্ছে হর্ষ, শেষকালে হচ্ছে আনন্দ। মোক্ষ বলছেন না। এই ধর্মের এই 3 পুত্র লোকযাত্রা যাপন করতে সাহায্য করে মানুষকে, বা করে যান, তিনি করান, তারাই করান। সম, কাম আর হর্ষ, এইটার প্রভাবে। এখন অধর্ম কি করে হলো? এখন মনু প্রমুখ আদি পুরুষেরা যখন পরস্পর পরস্পরের অন্ন ভোজন করিতেছিলেন, বুঝতে পারছেন? একজন আরেকজনের পাত থেকে খাচ্ছে। এই যে সব কি বলে জন্মদিনে দেখা যায় না, কি করে করতেই হবে, একটা কেক কাটবে, হ্যাঁ, তারপরে সেই কেকটা থেকে সবাই কামড়ে কামড়ে খাবে। দেখুন আজকাল আবার টিচার্স ডে, কোন প্রতিষ্ঠানের, হ্যাঁ, প্রতিষ্ঠা দিবস, এই সব উদযাপন করতে গেলেও বিশাল একখানা কেক টেবিলের উপরে আনা হয়। এটা যে কোন ভারতীয় সংস্কৃতি আমি জানি না। এবং সেই কেকটা কেটে কেটে ওই ইউরোপীয় ভঙ্গিতে একজনের থেকে আরেকজন খায়, আরেকজন থেকে আরেকজন খায়। আপনারা এটা জানবেন, ইউরোপে খ্রিস্টানদের মধ্যে এটা হলো কেন? এই সাংস্কৃতিক পটভূমিগুলো না জানা থাকলে অন্ধ অনুকরণ আমাদের জীবনকে একটু কষ্টকর করে তোলে। এখন দেখুন, ইউরোপীয় সংস্কৃতি কি? যিশু, যিশু খ্রিস্ট, যিশুর শেষ দিন, অন্তিম দিনে তিনি কি করেছিলেন? তিনি তার পাতের রুটিটা ভাগ করে তার সব শিষ্যকে খাইয়ে দিলেন। বললেন, এইটা আমার শরীর, তোমরা এইটা গ্রহণ করো। আর জলটাও খাইয়ে দিলেন। ওই একটা থেকে সবাই খেলো। আর কি করলেন? নিজে হাতে তাদের হাত মুছিয়ে দিলেন। তো এখানে যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটা লোকে ভুলে যাচ্ছে। আর আমাদের এখানে হচ্ছে কি, উচ্ছিষ্ট ভোজন হচ্ছে খুবই খারাপ কাজ। একটা বৌদ্ধ জাতকের গল্প আছে, সেখানে কয়েকটা পশু পাখি আছে। যেমন একটা খরগোশ, এই গল্পটার নাম শশ জাতক। একটা খরগোশ আছে, একটা শেয়াল আছে, একটা ওই কি বলে জল শুশুক আছে, আর একটা কে যেন আছে, কাক বা বক কেউ একটা আছে। করছে কি, তারা ওই একদিন বোধিসত্ত্ব এসেছেন পথ হারিয়ে, অন্য বেশ ধরে। তো তখন একটা ব্রাহ্মণের বেশে এসেছেন, আসলে ছলনা করতে ইন্দ্র এসছেন, দেবরাজ। কি করবে? তো ওই শুশুকটা, শেয়ালটা করলো কি, কতগুলো ফলমূল নিয়ে এলো, আর শুশুকটা কতগুলো মাছ নিয়ে এলো, নিয়ে এসে ওনার সামনে রাখছে। তো কি করে আনলো, সেইটা গল্পের লাইনে আছে যে সে তার দুটো পায়ে ধরে ধরে কষ্ট করে ব্রাহ্মণের সামনে এসে রাখলো। এদিকে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে, ব্রাহ্মণরা মাছ খেতে আপত্তি করছেন না, হ্যাঁ। আর শেয়ালও মাছ টাছ নিয়ে এলো বেশ। আচ্ছা, কেন বাক্যটা আছে টিকাতে, যেন উচ্ছিষ্ট নছে, ওই যে মাছ চারটে নিয়ে এলো এবং বলল যে আমি এদের মারিনি, এরা নিজেরাই মরেছিল। সরি, এটা শুশুকটা করলো, আর শেয়ালটা ফলমূল এনেছিল। শুশুক তো জলে ঘুরে বেড়ায়,
তো নদীর তীরে কতগুলো মাছ আছে, এসে বললো এই মাছেদের অন্য কেউ মেরে রেখে গিয়েছে, আমি সেটা আপনার জন্য নিয়ে এলাম এবং এই সামনের পা দুটো দিয়ে এনেছি। টিকাকার বললেন যাতে উচ্ছিষ্ট না হয়। দেখুন এই সংস্কারটা বর্তমানে আমাদের ছোটবেলায় বড়বেলায় আমরা খুবই দেখেছি, এখন বৃদ্ধ বেলায় আপনাদের শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত আপনারা এসব দেখেননি, একটা কেক কেটে সবাই সবার থেকে এঁটো খাচ্ছেন। আচ্ছা দেখবেন এখন কি বলছেন, অনেক সময় যজ্ঞের পরে মনু প্রমুখ আদি পুরুষেরা পরস্পর পরস্পরের অন্ন ভোজন করছিলেন, তার থেকে অধর্ম জন্ম নিল। একটা মজার কথা বলি, আমি ওই টিকাটা এডিট করছিলাম আর ওই গল্পটার সাহিত্য কাব্য বিচার করছিলাম। তা আমার প্রফেসর গাইড বিশ্ববিখ্যাত অধ্যাপক ওই টিকার লাইনটা যেন উচ্ছিষ্টাং না স্যাৎ, এটা কিছুতে আমি তাকে বোঝাতে পারছি না। জার্মান ভাষায় যতই শব্দ থাক হচ্ছে অপরিষ্কার, উনরাইন না হয়, কি বলে আনক্লিয়ার না হয়ে যায়, আনএডেবল না হয়ে যায়। বলছে কেন মুখে করে আনলে, মানে মুখে করে আনেনি যাতে এটো না হয়। তো বলছে যে মুখে করে আনলে কি ক্ষতি হতো, উচ্ছিষ্ট ব্যাপারটা কি। তখন তাকে অনেক কষ্টে কঠিন জার্মান ভাষা এগুলো বোঝাতে হচ্ছিল, বুঝতে পারছেন, অনেক কষ্ট করে বিদেশে ডক্টর ডিগ্রি পেতে হয়। তাহলে এই মনু প্রভৃতি ভাবতে পারা যায় না, মনুরা পর্যন্ত এটো খাচ্ছিল, তখন তার থেকে অধর্ম জন্ম নিল। সেই অধর্মই হচ্ছে সমস্ত প্রাণীর বিনাশের কারণ। আমি এবার শ্লোকটা বলছি, রেফারেন্স মহাভারত আদি পর্ব 61 অধ্যায়, মানে 61-53 শ্লোক। প্রজানাম অন্য কামানাম অন্যোন্য পরিভক্ষণাৎ, পরিভক্ষণাৎ মানে রেগুলার খেত। আচ্ছা, পরি কথাটার অর্থ যে নিয়মিত, এটা আমি আর এক জায়গায় পেয়েছি, আর একটা টিকাতে, একটা দর্শনের টিকাতে। অধর্ম তত্র সংজাত সর্বভূত বিনাশ। হ্যাঁ, ধর্মের কথা সবাই জানে, অনেকে জিজ্ঞেস করবে অধর্মটা কোথেকে এলো, বললো অধর্মটা যারা ধার্মিক মানুষ তাদেরই একটু ভুল আচরণের জন্য জন্মে নিল, জন্মে পড়লো, জন্মে গেল। এরপরে কথা হলো নারায়ণ আর কৃষ্ণ, এদের ব্যাপারটা। নারায়ণ নামে যিনি সনাতন, হ্যাঁ, নিত্য এবং দেবগণেরও দেবতা, ত্বমাদি দেব পুরুষ পুরাণ, হ্যাঁ, বিষ্ণু সহস্র নামে আছে গীতার, গীতার মধ্যে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের মধ্যেও আছে। ঠিক আছে, বলছেন নারায়ণ নামে যিনি সনাতন এবং দেবগণেরও দেবতা ছিলেন, তিনি মর্তলোকে এসে প্রতাপশালী কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই যে বলে না কৃষ্ণ তো ভগবান, ভাগবত পুরাণে বলেছে কৃষ্ণ ভগবান স্বয়ং। অন্য সমস্ত অবতারের কথা বলে বলা হচ্ছে এ অংশ অবতারা কৃষ্ণ ভগবান স্বয়ং, মানে কৃষ্ণ হচ্ছেন পূর্ণাবতার আর বাকি যে 10 অবতার তার হচ্ছেন অংশাবতার। মানে অনেকে বলছে, বৈষ্ণবদের জিজ্ঞেস করতে দেখেছি, বলছে 10 অবতার চলছে, কৃষ্ণ কি কোথায়, ওরা তো কৃষ্ণের ভক্ত না, বিষ্ণু তো না, কৃষ্ণ তাদের হৃদয়ে রয়েছেন, কৃষ্ণকে কোথায় বসাবো। তখন আমি ওদের যে ভাগবত পাঠ করছে দক্ষিণা নিচ্ছে বলি যে ওই কৃষ্ণ একটু ভগবান স্বয়ং দেখে নিন। আচ্ছা, আরো প্রশ্ন হয়, এই যে কৃষ্ণ বারবার আসছেন যাচ্ছেন, যুদ্ধে গাইড করছেন, অর্জুনের সারথি হচ্ছেন, হ্যাঁ, অক্ষৌহিনী সেনা আর কি কি নিয়ে সব পলিটিক্স করছেন না, ট্যাকটিক্স করছেন, এগুলো কি। তারপরে আবার একটা ব্যাধের তীর পায়ে লেগে মরেই গেলেন, হ্যাঁ, এ তো মানুষের মৃত্যু হয়, তো কৃষ্ণ তো ভগবান, তার আবার মৃত্যু হলো কি করে। এইটা হচ্ছে তার উত্তর, নারায়ণ নামে তিনি সনাতন, দেবগণের দেবতা আদি দেব, তিনি মর্তলোকে যখন এলেন তখন কৃষ্ণ রূপে জন্ম নিয়েছিলেন এবং একটা নির্দিষ্ট সময়ের পরে মর্তলোক তিনিও ছাড়বেন,
তাতে তার অমরত্ব নষ্ট হয় না, সনাতনত্ব নষ্ট হয় না, নারায়ণ স্বরূপও নষ্ট হয় না। শ্লোকটা বলছি ওই মহাভারত 1:62, 152। যস্তু নারায়ণ নাম, খুব সোজা সংস্কৃত, সবাই বুঝতে পারবে। যস্তু নারায়ণ নাম দেব দেব, দেবতাদের মধ্যে দেব মানে শ্রেষ্ঠ, ওখানে হচ্ছে নির্ধারণ। সনাতন তস্য অংশ, তস্য অংশ মানুষেষু আসেদ বাসুদেব প্রতাপবান, তার একটা অংশ মনুষ্য লোকে জন্ম নিল বাসুদেব নামে এবং তার অসীম প্রতাপ। বোঝা গেল? এখন আর একটা কথা বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বাসুদেব। হ্যাঁ, ওইটা কৃষ্ণের প্রণাম আছে, বসুদেব সুতং দেবং, সংস্কৃত লোকেরা জানেন, অন্য লোকেরা শুনেছেন পূজা পাঠের সময়। বসুদেব সুতং দেবং কংস চাণূর মর্দনম। কংস চাণূর, কংস আর চাণূর এই দুটো অসুরকে যিনি বধ করেছিলেন। দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। এখানে দেখলেন বসুদেব সুতং দেবং কংস চাণূর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরু। তিনি জগতের গুরু, দেবকীর হৃদয়ের ধন পরম আনন্দ, তিনি বসুদেবের পুত্র। এটা অংশ হলো এই সমস্ত কিছু। আমি এখানে শুধু সূত্র পাবেন, যা যখন দরকার হবে যে জায়গাটা, তারা তখন সেই জায়গাগুলো রেফারেন্স করে নেবেন। আচ্ছা, এখন আর একটা জিনিস আমাদের দরকার ছিল, কুরু বংশের উৎপত্তি। এই কুরু এই নামটা কোথা থেকে এলো? জয়সংহিতা ইত্যাদি আমি বলিয়েছি। আর বলরাম রূপে অনন্তদেব জন্ম নিলেন, আগের দিন বলছি। লক্ষ্মীর অংশ নিয়ে রূপী জন্ম নিলেন, লক্ষ্মীর অবতার না অংশ। আর সতীর অংশে দ্রৌপদী জন্ম নিলেন। কুন্তি রূপে সিদ্ধি, মাদ্রে রূপে ধৃতি এবং মতি জ্ঞান, নিশ্চয়ার্থক জ্ঞান, এই মতি রূপে মতি জন্ম নিলেন গান্ধারী রূপে। ঠিক আছে, এরপরে ওই নহুষ যজাতি এদের সব গল্প টল্প হলো। পুরু যজাতির বার্ধক্য নিয়ে চলে গেলেন, আর অকালে স্বর্গত্যাগ করলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো না, বিদুরের জন্ম তো বলা হয়নি, 1192 পাঠ থাকে। চারটে বই একসঙ্গে ঘাটতে হচ্ছে, করা যাচ্ছে না। হ্যাঁ, এটা হলো এই বৈশম্পায়ন বলছেন কার কথার উত্তরে সৌনক জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আর ধর্মবাচ, ধর্ম একটা ক্যারেক্টার মহাভারতের মধ্যে বুঝেছেন। 102, 11, 12 এটা ধর্মের উক্তি। ঠিক আছে, আরেকটা কথা বলছি, এই যে সৌনক বেদের ঋষি একজন তো, আর এই মহাভারতের মধ্যে তার অবাধ যাতায়াত, বারবার প্রশ্ন করছেন, উপদেশ করছেন ইত্যাদি প্রভৃতি। সকলকে কোনো ক্রিটিক্যাল সময়, কোনো সংকটের সময় নির্ণয় করতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, সৌনক এসে পড়ছেন, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস এসে পড়ছেন, ধর্ম এসে পড়ছেন, এসে পড়ছেন। এই বৈশম্পায়ন ওই ঋষিদের প্রশ্নের উত্তরে বলছেন। তার আগের প্রশ্নটা হয়েছে 16, ধর্মরাজ কেউ কাউকে বলছেন, বলে একজন ঋষি, তিনি বলছেন ধর্মরাজ, আমার অল্প অপরাধে মানে লঘু পাপে আপনি গুরুতর দণ্ড বিধান করেছেন। কেননা সমস্ত প্রাণীবধ অপেক্ষাও
ব্রাহ্মণ বধ গুরুতর। অনিমান্ডব্য একটা ব্রাহ্মণকে বধ করে ফেলেছে, জেনে বা না জেনে। ব্রহ্ম হত্যা কি পাপ জানেন, মহাপাতকের মধ্যে একটা। এখন তারপরেই জিজ্ঞেস করছেন, অতএব ধর্মরাজ আপনি আমার অভিসম্পাতে, বুঝেছেন, ধর্মরাজকে বলছেন, মানে ধর্মকে বলছেন, ধর্মকে দণ্ড দিচ্ছেন এই অনিমান্ডব্যকে। ধর্মরাজ ওকে বললেন, কি বললেন, আপনি একটা হরিণকে মেরেছেন, হরিণের লেজে নল খাগড়া প্রবেশ করছিলেন, তার ফলে সে কষ্ট পেয়েছিল। এই দেখুন কারেন্ট সেন্সিবিলিটি না, পশু পাখিকে কষ্ট দেওয়া ঠিক না। বুঝছেন, অল্প দান করলেও, অল্প দান করলেও যেমন তার বহু গুণ ফল হয়, তেমনি অল্প পাপ করলেও তার বহু গুণ দুঃখ হয়ে থাকে। অনিমান্ডব্য ছেলেবেলায় একটা ফড়িং নিয়ে খেলা করেছিল। অনেকে করে না, মনে করে টিকটিকির ল্যাজটা চেপে ধরলে টিকটিকিটা লাফাবে বেশি যাবে, কিন্তু টিকটিকির ল্যাজ চেপে ধরলে টিকটিকির ল্যাজটা কেটে যায়। খুব দুঃখ, তার ল্যাজ আবার গজিয়ে যায়, কিন্তু বড়ই কষ্টের জিনিস। বললো, হ্যাঁ ধর্মরাজ বলছেন, হ্যাঁ আপনি বাল্যকালে করেছিলেন। তারপরে যাই হোক, তখন ওই অনিমান্ডব্য ধর্মরাজকেও আবার উল্টে সব ছাপান্ত করছেন। অতএব ধর্মরাজ আপনি আমার অভিসম্পাতে মানুষ হয়ে শূদ্র জনিতে জন্মগ্রহণ করবেন, আর আজ আমি জগতে ধর্ম এবং অধর্মের উৎপত্তি বিষয়ে মানুষের বয়সের সীমা নির্দিষ্ট করে দিচ্ছি। হয়ে গেল। এখন তারপরে বৈশম্পায়ন, ওই অনুমানটাপের ডায়ালগ হলো, এই বৈশম্পায়ন কনক্লুড করছেন কাকে, ওই ঋষিদের। আর বৈশম্পায়ন ছিলেন জন্মেজয়ের যজ্ঞে। তাহলে এই হলো অনিমান্ডব্য ধর্মের ডায়ালগ, যেটা বৈশম্পায়ন জন্মেজয়ের যজ্ঞে বলেছিলেন, সেই পুরোটা এখন আবার আবার বৈশম্পায়নের জবানিটাও কে বলছে, উগ্রশ্রবা, উপনিষদ রহস্য যিনি জ্ঞান করেছেন। এতে নতু অপরাধেন শাপাত তস্য মহাত্মনঃ, সেই মহাত্মার চাপে, এই অপরাধের ফলে ফড়িংকে তুলে যে কষ্ট দিয়েছে, ধর্ম বিদুর রূপেণ শূদ্র যৌন অজায়ত। বৈশম্পায়ন বললেন, এই অপরাধে মহাত্মা মান্ডব্যের অভিসম্পাতে ধর্মরাজ এসে বিদুর রূপে শূদ্র জনিতে জন্মগ্রহণ করলেন। দাসিক পাঠিয়ে দিয়েছিল না, দাসিক শূদ্র। তারপরে বলছেন সে কেমন, বিদুর কেমন, ধর্মে চ অর্থে চ কুশল, ধর্মে চ অর্থে চ কুশল, লোভ ক্রোধ বিবর্জিত। তিনি ধর্মনীতি অর্থনীতিতে বিশেষ নিপুণ, আর লোভ ক্রোধ তার একেবারেই ছিল না। দীর্ঘদর্শী, দূরদর্শী, বিচক্ষণ, সমপর, শান্তিপরায়ণ, কুরুনান্ত হিতে রত, এবং কুরু বংশের হিত সাধনে রত ছিলেন। এই কুরু বংশ কিন্তু ওই দুর্যোধন প্রভৃতি নয়। বোঝা গেল, কুরু বংশ হচ্ছে কুরু বংশ। আজকে আরো কিছু কথা আছে ধর্ম টর্ম নিয়ে, আমি পরে বলবো। এখন ওই কুরুদের, মানে কুরু, কুরু থেকে কিভাবে কুরু বংশ এলো, এর মাঝখানে ভীষ্ম যুধিষ্ঠির উক্তি প্রস্তুতি, ওদের মৃগয়া, ওই তারপরে ওদেরকে পড়ায় অস্ত্র শিক্ষা, ওই ছেলে পেলেদের শিক্ষা টিক্ষা, এইসব নানা রকমের অনেক কিছু হলো। এর পরে হচ্ছে আরেকটা কথা বলি,
এইখানে ওই বলেছিলাম একবার কৃষ্ণ, বলরাম আর অর্জুন বারবারই তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে নানান জায়গায়। আর তারপরে তারা চলে যাচ্ছেন এক এক জায়গায়। এখন অর্জুন করছেন, এই গল্পটা ওই চিত্রাঙ্গদার গল্পটা ওখানে আছে। ঠিক আছে, অর্জুন দক্ষিণ দিকে তীর্থে গমন করলেন। কখন? চিত্রাঙ্গদার পানি গ্রহণ করার পরে, বভ্রু বাহনের জন্মের পরে, ছেলে হবার পরে। বলো জলন জলজন্তুরা অর্জুনকে আক্রমণ করলো। এইসব অনেক কিছু করার পরে অর্জুন আবার মণিপুরে গেলেন। তারপরে চিত্রাঙ্গদাকে আশ্বস্ত করলেন যে আমার কিছু হয়নি, জলজন্তুরা আমাকে কিছু করতে পারেনি, তুমি চিন্তা করো না। তারপরে অর্জুন গোকর্ণ তীর্থে গমন করলেন। তারপরে অর্জুন পশ্চিম দিকে তীর্থ পর্যটন করলেন এবং প্রভাস তীর্থে গমন করলেন। প্রভাস হচ্ছে যেখানে বলরাম অনন্তনাগের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। প্রভাস তীর্থটা কোথায় জানেন? এই শ্রাদ্ধকর্মের সময় বলা হয় কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি এতানি পুণ্যানি অথবা সর্বাণি শ্রাদ্ধকালে ভবন্তু ইহ। এখনকার সোমনাথ। সেই প্রভাস তীর্থে গমন করলেন। তারপর অর্জুন কোথায় গেলেন? গোকর্ণ। তারপরে পশ্চিম দিকে তীর্থ পর্যটন করলেন, মানে ওই রাজস্থান, তারপরে গুজরাট, এসব গেলেন। এর মধ্যে গোকর্ণটা হচ্ছে সবচেয়ে দক্ষিণে, মহারাষ্ট্রের একটু নিচের দিকে, পশ্চিম ঘাটের ওখানে। এই গোকর্ণ তীর্থের কথা আমরা হর্ষদেব রচিত নাগানন্দ নাটকে পাই। শঙ্খচূড় গরুরের ভক্ষ হওয়ার জন্য, খাদ্য হওয়ার জন্য বদ্ধশিলায় আরোহণ করার আগে মাকে বললেন তুমি এখানে দাঁড়াও, আমি গোকর্ণ তীর্থে দেবতাকে প্রণাম করে আসি। তাকে দেবতাকে প্রণাম করে এসে আর গরুরের খাদ্য হতে হলো না। এটা বৌদ্ধ গল্প। ওই বোধিসত্ত্ব জীমুত বাহন তিনি ওইখানে গিয়ে বদ্ধশিলায় শুয়ে পড়লেন, গরুর তাকে খেতে আরম্ভ করলো। তারপরে আশ্চর্য হলো, তারপরে ইত্যাদি ইত্যাদি গেল। এখন গোকর্ণ তীর্থে গেল, তারপরে পশ্চিম দিকে তীর্থগুলো পর্যটন করলো, তারপরে প্রভাস তীর্থে গমন। সেইখানে কৃষ্ণ এবং অর্জুনের সম্মেলন হলো। তারপরে কৃষ্ণ এবং অর্জুন একসঙ্গে রৈবতক পর্বতে গেলেন। রৈবতক পর্বতটা এখনকার কি? সংস্কৃত পড়েছেন, বলতে পারবেন? অভিষেক দাস, অর্ঘদীপ, আর কারা কারা আছেন? শম্পা। আমি আপনাদের ক্লাসে এই জিনিসগুলো অনেকবার বলেছিলাম। এই এদের নয়, অর্ঘদীপ আর ওদের নয়, শম্পা টম্পাদের। রৈবতক পর্বত সম্বন্ধে কথা হচ্ছে এই যে কাব্যের জগন্নাথ কি লক্ষণ দিয়েছেন? রমণীয়াত্মক শব্দ কাব্য, তাই তো? রমণীয়াত্মক, যেটা যেই শব্দের স্বরূপটাই হচ্ছে রমণীয়। তো রমণীয় কাকে বলে? না যা রম্য, যা সুন্দর, যা ভালো লাগে। কতটা ভালো লাগে, কেমন করে ভালো লাগে? কোন টিকায় কিন্তু এই রমণীয়ত্ব শব্দটার ব্যাখ্যা নেই। কিন্তু কাব্য পরম্পরার ধারাতে থাকে, এই জন্য অনেক পড়তে হয়। না পড়লে এগুলো বোঝা যায় না, উপলব্ধি করা যায় না, এনজয় করা যায় না, রেস্ট করা যায় না। রৈবতক পর্বতের বর্ণনা আছে মাঘ রচিত শিশুপাল বধ মহাকাব্যের চতুর্থ স্বর্গে। হ্যাঁ, আমি যখন ওই কাব্য শাস্ত্র পড়াচ্ছিলাম তখন এই কথাটা বলেছিলাম আপনাদের, বলে গেছেন সব। ঠিক আছে, কি আছে কথাটা? ক্ষণে ক্ষণে ইয়ৎ নবতাম উপৈতি। সংস্কৃত বলছে ক্ষণে ক্ষণে ইয়ৎ নবতাম উপৈতি তদ এব রূপং রমণীয়তায়া। রমণীয়তা সত্যি এক বচন, রমণীয়তায়া রূপং কেমন, তদ এব সেইটাই। কোনটা? যা কিনা ক্ষণে ক্ষণে নব নব হয়ে ওঠে। ক্ষণে ক্ষণে যত নবতাম উপৈতি,
ক্ষণে ক্ষণে যা নবত্ব প্রাপ্ত হয় সেটাই হচ্ছে রমণীয়ত্বের স্বরূপ। রবীন্দ্রনাথের গান আছে না, তুমি নব নব রূপে এসো প্রাণে। এই তারপরে তারা দ্বারকায় গেল, দেখুন নামছে আস্তে আস্তে, রৈবত থেকে নেমে দ্বারকায় গেল। দ্বারকা গুজরাটি, হ্যাঁ, এখনকার উচ্চারণে বলতে হবে দ্বারকা নয়, ওই গুজরাট তো নয়। তারপর আবার রৈবত পর্বতে ফিরে গেল, যে খুব উৎসব করলো। রৈবত এখন শুধু আমরা ট্যুরিজম, এই যে রৈবত পর্বত আরাবল্লী, এখন ট্যুরিজমরা কোথায় যায়? ওখানে ওই দিলওয়ারা টেম্পল, সে পাথরের মন্দির সব, তখন ওখানে উৎসব করার জায়গা ছিল। ওরা টুরিস্ট হয়ে বোধহয় গেছিলেন, যে খুব উৎসব করলে। রৈবত পর্বতে অর্জুন কৃষ্ণ তারপর সাঙ্গপাঙ্গদের নিয়ে উৎসব করলেন। তারপরে আবার কৃষ্ণ আর অর্জুন রৈবত পর্বতে চলে গেলেন। এইখানে সুভদ্রাকে দেখলেন, তারপর সুভদ্রা হরণ তরুণ অনেক কাণ্ড কারখানা হলো। এর আগে এখন এই যে কুরু বংশ, কুরুনাঞ্চ হিতের অত বিদুর, সে কুরু বংশ এলো কোথার থেকে? এখন ওই যে সবার জন্ম কাহিনী বলা হলো, প্রজাতি, তারপরে পুরু, তারপরে আরো কারা কারা জন্ম নিল। সেই পুরু বংশে অনেক দিন পরে এই দুষ্যন্ত কোন বংশে দাদা ছিল? ওমা, কেউ কিছু না বললে কি করে হবে? পুরুবংশ। পুরুবংশ, হ্যাঁ, পুরু বংশের রাজা ছিল। কেন, কি করে বুঝলেন? অনেক কথাবার্তার মধ্যে বলেছে, কিন্তু ওই দুষ্যন্ত যখন শকুন্তলাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, আরো নিকট হতে যাচ্ছেন, তৃতীয় অঙ্ক মনে করুন, তখন শকুন্তলা তাকে আটকাবার জন্য কি বলেছিলেন? পৌরব, মানে পুরু বংশে জাতক আপনি, পৌরব, আপনার একটা মহিমা আছে। পৌরব রক্ষ বিনয়ম, রক্ষ আত্মান। মহর্ষির পুত্র যজাতি এলো, তারপরে কচ দেবযানী ইত্যাদি, তারপরে পুরু, পুরু নয় পুরু, পয়রস্য। ম্যাডাম তাছাড়া ওই বৈখানস যে মানে ওই একজন রাজা জন্মালেন, সংবরণ, সংবরণ বলে একজন ক্রিকেট খেলোয়াড় আছেন, ছিলেন, এখনো বেঁচেছেন, যোধপুর পার্কে থাকেন। সংবরণ বলে একজন রাজা হলেন। এ ভরতের পরে, বুঝেছেন, দুষ্যন্ত শকুন্তলা পুত্র ভরত, ভরত নানাবিধ যজ্ঞ অনুষ্ঠান করতে লাগলেন। ভরত বংশের পুরো বর্ণনা এখন এই পুরু থেকে ভরত, ভরত থেকে সংবরণ, তা থেকে কুরু, একই রে বাবা। এইটা বলছি, একটু মন দিয়ে শুনবেন। আর এই জন্য মহাভারতের ভেতরে ধৃতরাষ্ট্রকে বা দুর্যোধনকে বা যুধিষ্ঠিরকে, অর্জুনকে যখন কেউ সম্বোধন করছে, কৌরব বলে সম্বোধন করছে, কুরুসত্তম বলে সম্বোধন করছে, কুরুরাজ বলে সম্বোধন করছে ইত্যাদি। কুরুসত্তম মানে কুরু বংশের শ্রেষ্ঠ, তাদের শুধু পাণ্ডব বলে সম্বোধন করছে না। আর ধৃতরাষ্ট্র তার পুত্রদের কি বলবেন? ধার্তরাষ্ট্র। এই ধার্তরাষ্ট্ররা, ধৃতরাষ্ট্রের পুত্রেরা, যুধিষ্ঠির প্রমুখ পাণ্ডুর পুত্রগণকে কুরু বংশের উত্তরাধিকারী বলে স্বীকারই করল না। এই জন্য কথায় কথায়, সহজ কথায় লোকে বলে কুরু পাণ্ডবের যুদ্ধ। কেন? ওরা বললো আমরাই আসল কুরু। এখন পলিটিক্যাল পার্টি ভাগ হয়ে গেলে করে না, এরা বলে আমি আসল শিবসেনা, বলে আমি আসল শিবসেনা, এ বলে আমি আসল কংগ্রেস, ও বলে আমি আসল কংগ্রেস। তখন চিন্তা হয় সিম্বলটা কে পাবে। তখন সুপ্রিম কোর্ট রায় দেয়, নির্বাচন কমিশন একটা কিছু রায় দেয়, সেটাই সবাইকে মেনে নিতে হয়।
তাহলে কি হচ্ছে, ভরতের বংশে সব জন্ম হলো অনেক রাজারা, তাদের সব বংশানুচরিত হয়ে গেল। কোন এক সময় সংবরণ বলে একজন রাজার জন্ম নিলেন, কিন্তু কোন কারণে নানা অশান্তি হলো, প্রজা নাশ হলো, সংবরণের রাজ্য প্রায় নাশ হয়ে গেল, এবং তিনি পালিয়ে গিয়ে একটা পর্বতের গুহায় আশ্রয় করলেন। তারপরে বশিষ্ঠকে গোপনে ডেকে আনলেন, এনে বললেন, আপনি আমার রাজবংশের পুনরায় পুরোহিত হন। কি লিখছে শোনা যাচ্ছে না নাকি? একটু বলবেন শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছিল না? না না, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছিল। কুরু বংশ থেকে কি করে কুরু বংশ হলো? হ্যাঁ, রাজ্য ভাগ হয়ে গেল, জমিজাতি করলো। এখনকার পলিটিক্যাল পার্টি মজা করছিলাম, পলিটিক্যাল পার্টি ভাগ হয়ে যায়, তখন ও বলে আমি আসল, ও বলে আমি আসল, এ বলে আমি আদি, ও বলে আমি আসল। হ্যাঁ, তারপরে কেস সিম্বলটা পাবে পার্টি, তাই নিয়ে লড়াই ঝগড়া, কোর্ট কেস। শেষ পর্যন্ত কি হয়, সুপ্রিম কোর্ট রায় দেয়, নির্বাচন কমিশন যা বিচার করে ওদের বলে দেয়, ওদের সেটা মেনে নিতে হয়। এই পুরু বংশ থেকে পয় রহস্য, পুরু বংশ কি করে হলো, সেই ক্লাসটা বলে আমি আজকে শেষ করবো। কথাটা হলো যে কুরু পাণ্ডবের যুদ্ধ আমরা কথায় কথায় বলি, পরদিন এইটা নিয়ে আলোচনা হবে, কিন্তু যুদ্ধটা কুরুদের আর পাণ্ডবদের মধ্যে, কৌরবদের আর পাণ্ডবদের মধ্যে নয়। কৌরবদের সঙ্গেই কৌরবদের যুদ্ধ, কারণ তারা সকলেই কৌরব। যেমন কুরু বংশে যারা জাত তারা কৌরব, যেমন দুষ্যন্ত ছিল, এরা হচ্ছে সবাই কৌরব। এবং মহাভারতের মধ্যে এদেরকে ওই কৌরব কুরুসত্তম, কুরুরাজ এই বলে সম্বোধন করা হয়েছে। শোনা গেছে? শোনা গেল? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, ম্যাম শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। যাচ্ছে না? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন বশিষ্ঠের প্রভাবে আর একটা কথা বলি, এই ঋষি বশিষ্ঠ এর নামটা আমাদের এই বঙ্গভূমিতে বা প্রাচীনে চলে এসেছে ব তালবস্বর হ্রস্বই, এটা কিন্তু তা নয়, ব দন্তস্বর হ্রস্বই হওয়ার কথা। কেন? বসু ইষ্ঠ, বশিষ্ঠ, বশিষ্ঠ তালবস্ব নয়। যাই হোক, হরিদাস সিদ্ধার্থ কিছু তালবস্বর নিয়েছেন, এই আমি বাংলা উচ্চারণে বলছি কেবল। বশিষ্ঠের প্রভাবে সংবরণ পুরু বংশের অনেকদিন পরেকার রাজা দুষ্যন্ত শকুন্তলার পুত্র ভরত, তারও অনেক বংশের পরে একজন রাজা, রাজ্য নাশ হলো কোনো কারণে। তারপরে বশিষ্ঠ ওনাকে উনি নিয়ে এলেন কিসের জন্য, না আপনি আমাদের পুরোহিত হন, রাজ পুরোহিত। তারপর রাজ পুরোহিত হয়ে কি হলো, উনি তার প্রভাবে সংবরণের পুনরায় রাজ্য প্রাপ্তি ঘটলো, রাজ্য লাভ হলো। হলো সংবরণের পুত্র কুরু, কয় রহস্য রয় রহস্য বোঝা গেল। তাহলে পুরুর বংশে কুরু বলে একটা রাজকুমার জন্ম নিল, এই কুরু বংশে শুরু হলো। তারপর থেকে সবাই কৌরব হয়ে গেল। সংবরণের থেকে কুরুর জন্ম, কুরু তপস্যা করলেন কোথায়, ওই কুরুক্ষেত্রে করে। তখন কুরুক্ষেত্রে আগে তীর্থ ছিল না, দেখলেন ওরা কোথায় কোথায় তীর্থ করতে গেল, তখনও কুরুক্ষেত্র তীর্থ হয়নি। এই কুরুক্ষেত্রে গিয়ে ওই কুরু রহস্য তপস্যা করলেন, তার ফলে কুরুক্ষেত্র তীর্থ হয়ে উঠল। আজকে দেখুন মন্ত্র পড়ার সময় কি বলছে, কুরুক্ষেত্রে গঙ্গা গঙ্গা, প্রথমে কুরুক্ষেত্রের নাম বলছে। আর কুরুক্ষেত্রে আপনারা যারা গেছেন ওই সংস্কৃত ওরিয়েন্টাল কনফারেন্সে,
তা দেখেছেন বোধহয় 5,000টা ঘাট আছে ওই ব্রহ্মসাগরের চারপাশে। এটা ন্যাচারাল লেক নয়, মনুষ্য খোদিত একটি বিরাট হ্রদ, প্রায় সমুদ্রের মতো। সেখানে সবাই গিয়ে পিতৃপুরুষের শ্রাদ্ধ কর্ম পিতৃতর্পণ করে। কবে থেকে হলো? এই রাজকুমার কুরু যখন ওই ওই ক্ষেত্রটাতে গিয়ে তপস্যা করলেন, তখন সে পিতৃ হলো। তারপরে কুরু বংশের বর্ণনা হলো, তারপরে যুধিষ্ঠির প্রভৃতির জন্ম টন্ম ইত্যাদি হলো। এরপরে হচ্ছে তাহলে কুরু দেশটা কেমন, এই জায়গাটা একটুখানি বলছি। বশিষ্ঠ সেটা স্বীকার করলেন এবং ভরত বংশীয়গণকে যজমান রূপে, ভরত বংশীয়গণকে যজমান রূপে গ্রহণ করলেন। তারপরে রাজা সম্বরণকে সমস্ত ক্ষত্রিয়ের সাম্রাজ্যে অভিষিক্ত করলেন। খেয়াল করুন, এখনো কিন্তু কোন রাজার নাম, মানে রাজ্যের নাম বলা হচ্ছে না, কোন দেশের নাম বলা হচ্ছে না। অনেক পরে যখন উগ্রসভা নৈমিষারণ্যে ওদের কাছে গল্প বলতে আরম্ভ করলেন ঠিক আছে, তখন বললো সমন্ত পঞ্চক ঘুরে এলাম। সমন্ত পঞ্চক হচ্ছে ভারতবর্ষের ইতিহাস, এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সমস্ত হিস্টোরিয়ান মেনেছেন 16 জনপদ। এই 16 জনপদ আপনারা যে কোনো এনসাইক্লোপিডিয়া দেখে নেবেন। এই 16 জনপদের মধ্যে এইটা ছিল একটা, সমন্ত পঞ্চক। ভরত তখন সমস্ত ক্ষত্রিয়দের রাজা করে দিলেন তাকে এবং তার অভিষেক করলেন। পূর্বকালে ভরত রাজা যে রাজধানীতে বাস করেছিলেন এবং যে রাজধানী, কোন রাজ্যের নাম বলছে না, কোন রাজ্যের রাজধানী, সমস্ত পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট ছিল। সমস্ত পৃথিবী করতে গেল। মনে করে দেখুন, এই দুষ্যন্ত যখন শকুন্তলাকে প্রত্যাখ্যান করলেন, তখন কুলপুরোহিত এসে কি বলেছিলেন? গণনায় বলা আছে দুষ্যন্তের পুত্র চক্রবর্তী রাজা হবে। চক্রবর্তী রাজা কাকে বলে? চতুরন্ত মহীপতির যে রাজা। চতুরন্তটা কি? 4টের দিকে 4টে সমুদ্র, এই 4 দিকে 4 সমুদ্র পর্যন্ত যার রাজ্য বিস্তৃত, যার সাম্রাজ্য বিস্তৃত, সেই হচ্ছে চক্রবর্তী রাজা। তাই বললেন ভরত রাজা হয়ে যে রাজধানীতে বাস করতেন সেটা সমস্ত পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট ছিল। সংবরণ রাজা সেই রাজধানী জয় করে পুনরায় সেখানে অধিষ্ঠান করেছিলেন। তারপর সংবরণ পুনরায় রাজ্য লাভ করে পুনরায় সমস্ত রাজাকে করদাতা করেছিলেন, মানে অন্য রাজাদের সবাইকে করদ রাজা করে দিলেন। ওই করদ রাজাদের থেকে তাদের যেটুকু সামর্থ্য হলো তার রাজত্ব বিস্তার করে ওই 16 জনপদ হয়েছিল। পুনরায় সমস্ত রাজাকে করদাতা করে দিলেন এবং প্রচুর দক্ষিণা যুক্ত বহুতর যজ্ঞ করেছিলেন। তারপরে সূর্য কন্যা তপতির গর্ভে সংবরণ রাজার কুরু নামে একটি পুত্র জন্মগ্রহণ করলো। এটি সংক্ষেপে আগে বললাম। সেই কুরু বিশেষ ধার্মিক ছিল। রাজত্বে তং প্রজাস্তর বা ধর্মজ্ঞ ইতি, এই কুরুকে সবাই ধর্মজ্ঞ বলতো। তারপরে কি বলছেন একটা শ্লোকে, তারপরের লাইনটা, তস্য নামনা অভিবিখ্যাতম, শুধু বিখ্যাত নয়, অভিবিখ্যাতম, সমস্ত দিকে কাছে দূরে বিখ্যাত হলো। কোথায়? পৃথিবীতে। তারই নামে পৃথিবীতে বিখ্যাত হলো। কোন জায়গাটা? কুরু জাঙ্গলম। জাঙ্গল মানে জঙ্গল নয়, কুরু জাঙ্গলম মানে কুরু নামক ওই জায়গাটা, দেশটা। এই জাঙ্গল দেশ কাকে বলে এটা বলে শেষ করবো।
তার জন্য মনুসংহিতায় যেতে হবে, 5 নম্বর বইটা, টেবিলের জায়গা হচ্ছে না। কুরুক্ষেত্র মানে কুরু তপসা পূর্ণং চক্রে মহাতপা, এই মহাতপা কুরু, ওই জায়গাটাকে, ওই কুরু জঙ্গল যে জায়গাটা, সেটাকে তপস্যা বলে। পূর্ণ কুরুক্ষেত্র করে তুললেন চক্রে, পূর্ণং কুরুক্ষেত্র চক্রে। তারপরে মহাতপস্বী কুরু তপস্যা করে বিশেষ একটি, আচ্ছা, সেই কুরু বিশেষ ধার্মিক ছিলেন। সমস্ত রাজারা প্রজারা তাকে রাজত্ব বরণ করলো এবং তার নামেই যেখানে তিনি রাজত্ব করলেন সেই জায়গাটার নাম হয়ে গেল কুরু জঙ্গল, সারা পৃথিবীতে বিশেষ বিখ্যাত হলো। মহাতপস্বী কুরু তপস্যা করে বিশাল একটি ক্ষেত্রকে পূর্ণ কুরুক্ষেত্র করে দিলেন। সেই তার ছেলে ছিল অবিক্ষিত, অবৈরস্যই, তার হচ্ছে পরীক্ষিত, তারপরে সবল, এইরকম আদিরাজ, বিরাজ, এইসব তাদের ছেলে পেলেরা হতে থাকলো। এখন এই যে বললেন তুমি এই কুরু জঙ্গলে তিনি রাজত্ব করতে লাগলেন। তারপরে কি হলো, যিনি এই তারপরে ওই ওদের বংশ যে ছেলেপেলেরা হলো তাদের কথা বললো, তারা রাজকুমার কোথায় কোথায় রাজত্ব করলো নাম টাম দিয়ে। যিনি এই ভরত বংশের প্রতিষ্ঠা করে গেছেন, এই সব জায়গায় কি আছে, ভারত ভারত বলে সম্বোধন করছেন না? আচ্ছা, ভরত সপ্তম, ভারত, গোটা মহাভারত একে কি বলে, ধৃতরাষ্ট্রকে, পঞ্চপাণ্ডবকে এবং অন্যান্যদেরও। যিনি ভরত বংশের প্রতিষ্ঠা করেছেন, সেই ভরত রাজা থেকে ভরত বংশীয়দের কীর্তি আবহমান চলে আসছে। এই বংশে পূর্বে অন্যান্য যে সকল রাজারা জন্মেছিলেন তাদেরও এরপর থেকে ভারত নামে চেনা গেল। পূর্ববর্তী রাজারা যারা ইহলোকে নেই তাদেরও নাম ভারত হয়ে গেল। এখন লক্ষ্য করবেন, বাংলায় যাবা কুরুপাণ্ডব চিঠিতেও কুরুপাণ্ডবের যুদ্ধ হয়ে যাচ্ছে, লিখছে লোকে। রবীন্দ্রনাথ বই লিখেছেন ঠিকই কুরুপাণ্ডব, সেখানে আমরা ভাবতে পারি কৌরবরা নিজেদের ক্লেম করছে আমরাই কুরুবংশীয়, পাণ্ডবদের অস্বীকার করছে, সেখানে লক্ষণ ওটা যেতে পারে। কিন্তু আমি যখন সিরিয়াস লেখা লিখছি তখন বলতে পারি না কুরুপাণ্ডবের যুদ্ধ, 18 দিন ব্যাপী কুরুপাণ্ডবের যুদ্ধ, এইটা বলাটা টেকনিক্যালি ভুল হয়। আরেকটা কথা দেখুন, ইংরেজিতে যত লেখা হয় সেখানে বলা হয় ইন ফাইটিং ইন দ্য সেম ক্ল্যান। আর কি বলা হয়, এর আগে যতগুলো লেখা আপনাদের একটু পাঠিয়েছিল, ভারত ওয়ার, মানে ভরত বংশের যারা উত্তরাধিকারী বোধ ধাতরাষ্ট্র এন পাণ্ডব তাদের মধ্যেকার যুদ্ধ। দেখবেন বারবারই বলা হয়েছে ভারত ওয়ার, কুরুক্ষেত্র ওয়ার নেহাত খুব কম জায়গায়। এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ভারত যুদ্ধ, ভরত বংশের উত্তরাধিকারী এই ধাতরাষ্ট্র এবং মানে আমাদের বলতে একটা কথা কি বলবো, সংক্ষেপে কি বলবো, এটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে, এটা সিরিয়াস ব্যাপার, অনেক বড় করতে হবে। এখন আমি বলছি এই যে কুরু জঙ্গল দেশে রাজত্ব করলেন, আর ওকে ওই বশিষ্ঠ বললেন তুমি এই কুরু জঙ্গলতে রাজত্ব করো। এখন জঙ্গল এই কথাটা আপনারা পেয়েছেন মনুসংহিতার 7ম অধ্যায়ে দুর্গের বর্ণনা প্রসঙ্গে। ঠিক আছে, দুর্গের ঠিক আগে ধর্ম দুর্গম মহি দুর্গম অবদুর্গং বার্থম এওচ নৃদুর্গং গিরি দুর্গং বা সমাশ্রিত্য বচে পুরম। কিন্তু রাজত্বটা করবে কোথায়? মনুসংহিতায় বলা হচ্ছে রাজা রাজত্ব করার জন্য, রাজ্য শাসন করার জন্য একটা জায়গাকে বাঁচবেন, একটা দেশকে বাঁচবেন, সেই জায়গাটা যেন জঙ্গল হয়। মনুসংহিতার 7:69 7.69 জঙ্গলম
সস্য সম্পন্নম আর্য প্রায়ম অনাবিলম রম্যম আনত সামন্তং স্বাজিব্যং দেশম বসেত রাজা। রাজা এমন জায়গায় বসতি স্থাপন করবেন যেটা কিনা জঙ্গল, অর্থাৎ যেখানে জল এবং ঘাস অল্প পরিমাণে থাকবে, আর যে স্থানটি প্রচুর আলো বাতাস যুক্ত হবে, যে স্থানটি শস্য সম্পন্ন ধান্য প্রভৃতি শস্যের উৎপত্তিতে ঋদ্ধ, যেখানে বহু ধার্মিক লোক বাস করে। আর্য প্রায়ম, আর্য জাতি নয়, এরিয়ান নন এরিয়ান নয়। যখন শকুন্তলা একে আর ওই যে নায়ক নায়িকারা আর্যপুত্র আর্যপুত্র আর আর্যে বলে সম্বোধন করেন, আর্যপুত্রী বলে সম্বোধন করেন রাজা রানীকে, বা বিয়ের আগে বিশেষ করে। তারপরে আরো কথা কি বলেছিলাম, অন্যরা আর্য আর্যা বলে পরস্পরকে সম্বোধন করেন। ওই আর্য আর্যা কোনো জাতিবাচক শব্দ নয়, হ্যাঁ, কোনো এথনিক ডেমোগ্রাফিক্যাল ওয়ার্ড নয়। ওই আর্য হচ্ছে ভব্য, শিষ্ট, শিক্ষিত, কালচার, রিফাইন্ড, এলিট অ্যান্ড এলিগ্যান্ট, এই সবটা মিললে যা একটা চরিত্র হয় সেটা আর্য। তাহলে যেখানে প্রচুর আর্য মানুষেরা বাস করেন, অর্থাৎ ধর্ম, শিক্ষা, শিষ্টতা এইসবেতে যারা ঋদ্ধ। আর অনাবিলম আর্য প্রায়ম, আর্যের উল্টে ওখানে কি আছে জানেন? অনার্য নয়। শকুন্তলা যে দুষ্যন্তকে গাল দিয়ে বলেছিল অনার্য, হ্যাঁ, ওটা গালাগালি ছিল। মানে তুমি ওরকম শিক্ষা, দীক্ষা, সভ্যতা, শিষ্টতা, রিফাইন্ড অ্যান্ড কালচার কোন চরিত্র প্রকট করছো না আমাকে এসব আজে বাজে কথা বলে। আচ্ছা, একটা কথা কি, আর্য প্রায়ম মানে অধিকাংশ লোকই আর্য চরিত্র বিশিষ্ট। এই আর্যের উল্টো দিকে কি আছে বলুন, আপনাদের বলা উচিত। আরে মহাভাষ্য পড়েছেন না? নাম লেচ্ছিত বই না প্রভাষিত বই, লেচ্ছ হওয়া এসব যদ অপশব্দ। হ্যাঁ, আর্যের উল্টো দিকে কি আছে? লেচ্ছ। তাহলে আর্য আচরণের উল্টো দিকে আছে এই বোহেমিয়ান, নিয়ম কানুন না মানা, ইনডিসিপ্লিন, হ্যাঁ, এইসব আর কি, উচ্ছৃঙ্খল ধরন ধারণ যাদের, তাদের বিদ্বেষাব্দি থাকতে পারে কিন্তু শৃঙ্খলা নেই। তাহলে অনাবিলম, যেখানে রোগ বালাই নেই, অন্য কোনো বিপদ আপদ নেই। রম্যম, যেটা বেশ রমণীয় একটা স্থান, ফুল ফল বৃক্ষ লতা ইত্যাদি টিকাতে আছে। রম্যম মানে কি? বৃক্ষ লতা পুষ্প ফল ইত্যাদিতে শোভিত হয়ে যা পরম রমণীয়। আনত সামন্তম, আর প্রান্তবর্তী লোকেরা এখানে বিশেষ বশীভূত। তো প্রান্তবর্তী লোকেরা এসে আক্রমণ করবে পাশের রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে না, প্রান্তবর্তী লোকেরা যেখানে বশীভূত, আনত, এবং যেখানে স্বাজীব্যম, যেখানে নিজ নিজ কৃষি বাণিজ্য প্রভৃতি জীবিকা গ্রহণ করে মানুষেরা সহজে সুখে বাস করতে পারে। স্বাজীব্যম মানে এটা বহুব্রী সমাস, স্ব আজীবন যত্র রক্ষিতম, স্বাজীব্যম। এই হলো জাঙ্গল দেশ। তাহলে এই কুরু বংশে, মানে পুরু বংশে সংবরণের ছেলে পুরু, তিনি গেলেন কুরু জঙ্গলে, হ্যাঁ, আর তারপরে ওই জায়গাটাকে তপস্যা করে পুণ্য তীর্থ কুরুক্ষেত্র করে তুললেন। এখন পুরো ব্যাপারটা বোঝা গেল, সবাই কৌরব। এরপরে বুঝতে পারবেন এই যে ভারত ওয়ার, তার জন্য কিন্তু তারা ওই পূর্ণ কুরুক্ষেত্র ভূমিকেই বেছে নিল। আর সেইখানে উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে যত রাজা রাজত্ব ছিল সব রাজারা এসে ওইখানে জুটলো। কেউ ধার্তরাষ্ট্রদের মানে ভারতদের এপক্ষে, কেউ ভারতদের ওপক্ষে। এই হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ড। আর আগে থেকেই দেখা গেল
যে কোথায় মণিপুর উত্তর পূর্ব ভারতে, হ্যাঁ, ওইখান থেকে গেছে অর্জুন গোকর্ণে, হ্যাঁ, তারপরে আবার গেছে রৈবতক আরাবুলের পাহাড়ে, তারপরে আবার গেল দক্ষিণে ওই প্রভাসে গুজরাট, তারপরে আবার মণিপুরে গেল, যে চিত্রাঙ্গদাকে শান্ত টান্ত করে ফিরে এলো। হ্যাঁ, এই যে তার মানে টোটাল জিওগ্রাফিটা অর্জুনের হাতের মুঠোয়। আর কথা কি আপনারা দেখেছেন, যে কোনো মহাকাব্য পড়বেন, রাজকুমার জন্মালেন, তারপরেও তার অভিষেক হলো, অভিষেক হওয়ার পরেই রাজকুমারের প্রথম কাজ কি, দিগ্বিজয়ে বেরোনো, মানে রাজ্যপাট বুঝে নেওয়া। এখনো পলিটিশিয়ানরা তাই করেন। হ্যাঁ, এই দেখবেন এই ব্যাপারগুলো খুব রেলেভেন্ট এবং কিছু অবাস্তব, একটা কল্প কাহিনী মিথ এরকম ধরনের নয়, মোস্ট মেটেরিয়ালিস্টিক অ্যান্ড রিয়ালিস্টিক। এই ওই জন্য এবার ওই যে কোটেশন গুলো দিয়েছিলাম গোল্ডম্যানের, এবার মিলিয়ে দেখবেন আপনাদের যদি ভালো লাগে। আচ্ছা, আমি আজ এখানে শেষ করছি। আমাকে সুদীপ রোজই বলে, আপনি বলেন আমি তাড়াতাড়ি শেষ করবো, তারপরে 6টা 10 পর্যন্ত ক্লাস টানেন। আমরা আপনাদের আলোচনায় সেটা 6টা 20 হয়, সেটা আমার দোষ না। এখন আমার ঘড়িতে ঠিক 6টা 7। আমি 3-4 মিনিট সময় আপনাদের দিচ্ছি। আপনারা যদি কিছু বলেন তাহলে আমি আপনাদের ফিডব্যাকটা পেলে বুঝতে পারি আমি পরের দিন কিভাবে তৈরি হব। কিছু কি বলবেন? না কথা বলবো না বলে ঠিক করে বসে আছেন? কি হলো, এই কথাগুলো কি রিপিট হলো? জানা জানা কথা আবার বললাম, না শুনতে পাওয়া যায়নি কোনটা? না ম্যাডাম, অনেক অজানা তথ্য জানলাম, হ্যাঁ, অনেক অজানা তথ্য জানলাম ম্যাডাম। জানতেন না? একটা একটা প্রশ্ন না, না। করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কে বলছেন? আমার নাম অমিত মুখার্জি। একটা ছোট্ট প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন মণিপুর ভারতের উত্তর পূর্বে। বর্তমান মণিপুর তাই? মহাভারতের মণিপুরও কি ভারতের উত্তর পূর্বে? মানে প্রশ্নটা আমার এই জন্য জাগছে যে উত্তর পূর্ব থেকে একবারে অর্জুন একবারে পুরো ভারতবর্ষ টপকে পশ্চিমে গেলেন, এটা একটু আমার খটকা লাগলো বলে আপনাকে প্রশ্নটা করলাম। ম্যাডাম কি কিছু বলছেন? আপনাকে শোনা যাচ্ছে না, আপনি মিউট হয়ে আছেন। ভয়েসটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন বলে কেউ একটা কি বললেন, যে আগের আগের রাজাদের, আমি এতক্ষণ যেটা বলেছি সেটা বলছি, যে আগের আগের মানে ভরতের, দুষ্যন্ত শকুন্তলার ছেলে ভরত, তারপরে যারা জন্মালো তারা না হয় সকলে ভারত নামে পরিচিত হলো, ঠিক আছে, কিন্তু তার আগে যারা জন্মেছে, যারা রাজত্ব করেছে, তারা তো আর কেউ ভারত হতে পারছে না। পারছে কি? শোনা গেল? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কি তারপর শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন যে প্রশ্নটা যিনি করলেন, যে আমরা এখন নিজেদের যে ভারতীয় বলি, সেটাও কি এইখান থেকে, এটা কি প্রশ্ন ছিল আপনার? না না না, উনি প্রশ্নটা হ্যাঁ, করেছিলেন, ওনার প্রশ্নটা ছিল অন্য। ওনার প্রশ্ন ছিল এখন মণিপুর ভারতের উত্তর পূর্বে। একটু একটু ধরুন, আবার একটু গন্ডগোল করছে আওয়াজটা।
এখন আমাদের দেশের নাম কেন ভারত, এটা কি আপনার প্রশ্ন ছিল? না, উনি যে প্রশ্নটা করেছেন সেটা অন্য। শুনতে পাচ্ছেন এখন? তাপস, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? তোমাদের ওখানকার কথা আমি শুনতে পাচ্ছি না। অমিত মুখার্জি কিংবা অরূপ মুখার্জি একটা প্রশ্ন করলেন, অমিত আমি মুখার্জি সেটা স্যার হ্যাঁ বলেছেন। ম্যাডাম, আমি প্রশ্নটা করেছিলাম। তা প্রশ্নটা কি আপনি বলবেন আর একবার? হ্যাঁ, আমি রিপিট করছি। আপনি বললেন যে মণিপুর ভারতের উত্তর পূর্বে, মানে মহাভারতের যুগের কথাও যদি বলি, এখন তো বটেই, মহাভারতের যুগেও কি মণিপুর ভারতের উত্তর পূর্বে অবস্থিত? কারণ তাহলে মানে মণিপুর উত্তর পূর্বে এবং গোকর্ণ পশ্চিম দিকে, তাহলে অর্জুন কি একেবারে পুরো ভারত মানে ক্রস করেছিলেন? এইটাই আমার খটকা লাগলো, সেই জন্য জিজ্ঞাসা করলাম। ও হ্যাঁ, ঠিক আছে, তা করলে আপনার আপত্তি কিছু? না, আপত্তি কিছু নেই, আমার জাস্ট মনে প্রশ্নটা এলো যে ভৌগোলিক দূরত্বটা তো বিরাট। হ্যাঁ হ্যাঁ, শুনুন, ওই একটা অভিলেখ আছে, তাতে গুপ্ত বংশের রাজত্ব এক্সট্রিম কতদূর পর্যন্ত ছিল সেইটা রেকর্ডেড আছে। অসম, মণিপুর, এইসব যে উত্তর পূর্ব ভারত, এই যে সেভেন সিস্টার্স এই সমস্ত বলা হচ্ছে, ওটি সেখানে ছিল না তা নয়। আর এই দেব দেবতার স্থান, ওই ত্রিপুরেশ্বরী, এগুলো ছিলই। কাজেই এখন মণিপুরটা তাহলে কোথায় হবে বলুন? মহাভারতের যুগের মণিপুর উত্তর পূর্ব, মহাভারতের যুগের উত্তর পূর্ব মানে মণিপুর উত্তর পূর্ব ভারতের অবস্থানের কিন্তু একটু খটকা আছে। কারণ ওই যে অর্জুনের যে প্রবর্তনের মানে অর্জুনের যে যাওয়ার জায়গাগুলো, সেখানে উত্তর পূর্ব থেকে ভারতের একেবারে পশ্চিম দিকে গোকর্ণ, রৈবতক, দ্বারকা, প্রভাস। হ্যাঁ, এটা কিন্তু মানে এটা কিন্তু কি বলবো, খুব অলৌকিক ঠেকছে। হ্যাঁ, এতটা অর্জন কি করে গেল, এই তো প্রশ্ন। মানে অলৌকিকত্বটা একটু বেশি এসে যাচ্ছে আর কি। ও আচ্ছা, বেশ, ঠিক আছে। এখন দেখুন, রঘুবংশ পড়বেন, হ্যাঁ, রঘুবংশের চতুর্থ স্বর্গটা একটু মন দিয়ে দেখে আসবেন পরের দিন, কেমন, লাইব্রেরি থেকে নিয়েও। সেখানে দেখবেন রঘুর দিগ্বিজয় কতদূর গেল, আর রঘুর সময়টা কি বলা হচ্ছে। কালিদাস খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা খ্রিস্টীয় চতুর্থ শতাব্দের গোড়ার দিকে লোক হতে পারে, কিন্তু গল্পটা বলছেন অনেক আগেকার। সূর্যবংশের রাজা রঘু, দিলীপের ছেলে, তার দিগ্বিজয় বলতে গিয়ে কালিদাস ওইসব জায়গাগুলো বললো কেন? কালিদাসের জ্ঞানগম্য ছিল না, ইতিহাস ভূগোল জানতো না, এমনটা আর মনে হয় না। ওই গল্পটাই ছিল যা মুখ্য ছিল রাজকুমারীর ইয়েতে, তারপরে লেখাপড়া শিখলো, না সেরকম নাও হতে পারে। আচ্ছা, যাই হোক, যখন কাব্য লিখছেন তখন তিনি বিজ্ঞ প্রাজ্ঞ, প্রতিভাবান। তাহলে তিনি কি করে এটা করলেন? কাজেই প্রাচীন ভারতবর্ষ বললে বা প্রাচীন ভারতবর্ষের মানুষের যাতায়াত, এই সবগুলো বলতে গেলে আমরা আমাদের এখনকার, আমাদের মনে হয় এখন ইন্টারনেট নেই, গাড়ি নেই, এরোপ্লেন নেই, জাহাজ নেই, এ নেই, সে নেই, ড্রিম লাইনার নেই, তো কি করে এত এইখানে ওখানে সেখানে পৌঁছবে? আচ্ছা, আমি মানলাম মণিপুরটা বাদ দিলাম। এখন কুরুক্ষেত্র এখন যেখানে, সেখান থেকে অত ফটাফট, হ্যাঁ, রৈবতকে গেল, রৈবতক থেকে গোকর্ণে গেল, গোকর্ণ থেকে আবার ফিরে এলো দ্বারকায়, আবার দ্বারকা থেকে চলে গেল ওই প্রভাসে, আবার সেখান থেকে চলে গেল ফের কিনা কুরুক্ষেত্রে ফিরে এলো। তাহলে এটাই বা কি করে আপনার মনে হচ্ছে না অসম্ভব, কাল্পনিকতা? কারণ এটি কিন্তু এগুলি কিন্তু প্রচলিত পথ। শুনুন, আমি বলছি যেটা, যুদ্ধের সময় যে রাজারা এসে জড়ো হলো, তারা কোথায়? তাই তাদেরও কাল্পনিক বলতে হয়। আর একটা কথা, এই যে অভিলেখ এখানে খুব দরকারি, দেবার্চনা ম্যাডামকে মিস করছি। অশোকের যে অভিলেখ,
সেগুলো কোথায় কোথায় না পাওয়া গেছে, ব্যাকটেরিয়াতে পর্যন্ত পাওয়া গেছে। এখন আমরা খুব সচল হয়েছি এরোপ্লেন ইত্যাদির দৌলতে, আর তখন মানুষ একেবারে ভাবুন একবার আলেকজান্ডার কোথা থেকে কোথায় এসেছিল, মঙ্গোলিয়া পর্যন্ত চলে গিয়েছিল। আর মঙ্গল সম্রাট চেঙ্গিস খান কতদূর গিয়েছিল, এদিকে ইরান পর্যন্ত, ইরাক পর্যন্ত। সেই দূরত্বটা দেখুন রৈবতক থেকে মণিপুরের চেয়েও অনেক বেশি। এইটা হলো যদি পাল্টা যুক্তি বলেন। এখন আপনি যদি কোনো এভিডেন্স আনেন যে ওই সময়কার মণিপুরটা ওই এখনকার মণিপুরের জায়গায় ছিল না, এই হচ্ছে টেক্সচুয়াল এভিডেন্স, সেটা নিশ্চয়ই আমরা গ্রহণ করব এবং আমরা আবার গবেষণা করব। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখুন একটা 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 এরকম গবেষণা হয়েছিল যে এই যে হনুমান লঙ্কা পার হয়েছিল, সমুদ্র পার হয়েছিল, সেই সময় সমুদ্রটা কি এখনকার ওই দক্ষিণের ভারত মহাসাগর নাকি অন্য কিছু? প্রাচীন ভূগোল এবং ইতিহাস বিবেচনা করে এর উপরে একটা বইও আছে, আমি গ্রন্থকারের নাম এখন বলতে পারছি না, আমার একটা ভাষণ হচ্ছিল টেলিভিশনে কোনো একটা চ্যানেলে, এখন মনে করতে পারছি না, আরেকজনের সঙ্গে সংলাপ ভাষণ। সেখানে গবেষণা করা হচ্ছে যে ওই সাগরটা ওই সমুদ্রটা নয়, বিন্ধ্য পর্বতের নিচে একটা বিরাট সমুদ্রোপম হ্রদ ছিল। এখন এটা সত্যি হতে পারে, না হতে পারে। যদি হ্রদ থেকেই থাকে, এখন সেই হ্রদটা কোথায় গেল? কারণ বিন্ধ্য পর্বত আছে, এমন নয় যে হিমালয়ের মতন একটা বিশাল সমুদ্র ছিল, মাঝখান থেকে তারপরে হিমালয় উঠেছে। কিন্তু এইটা নেই। হ্যাঁ, আপনার যে চিন্তাটা মানলাম, আমরা সকলেই গ্রহণ করলাম। আমি বলবো আমার নিজের জন্য এবং আপনার জন্য, আপনি প্রথমে রঘুবংশ চতুর্থ স্বর্গটা একটুখানি দয়া করে দেখবেন, রঘু দিগ্বিজয়ের বিস্তারটা কতখানি, তাহলে আর আপনার এটাকে খুব একটা অসম্ভব মনে হবে না। কারণ মহাভারতে বলেছি সময়টা অনেক আগেকার, আর যখন এই চক্রে হচ্ছে তখন হয়তো 500, 600, 700, 800 বেশি। হ্যাঁ, সেই সময়ে যে এইখানে আমাদের নন্দবংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, তারা কোথেকে এসেছিল? গ্রিসের ব্যাকটেরিয়া থেকে এখানে চলে এসে পৌঁছেছিল। তো দূরত্ব দেখবেন একই। এইটাই আর কি ভাবতে হবে। কারণ আমরা এখনকার এতে মনে করি এতে কম্পিউটার ছাড়া, নেট ছাড়া, ইন্টারনেট ছাড়া, স্মার্টফোন ছাড়া, এটা ছাড়া ওটা ছাড়া এত সব করলো কি করে? তাহলে এটাও মনে হতে পারে যে 1 লক্ষ শ্লোক কি করে হাত দিয়ে বেরোলো, মুখে এত কথা হয়ে গেল, এটা একটু কাল্পনিক। হ্যাঁ, প্রক্ষেপ অনেক আছে, কিন্তু গোল্ডম্যান বলেছে মিথ অ্যান্ড রিয়েল বোথ অ্যান্ড এ গ্রেট ডিল মোর। এই গ্রেট ডিল মোরেই আমরা এখনো ঘোরাফেরা করছি। অনেক ধন্যবাদ, আপনাকে সন্তুষ্ট করতে পারলাম না, আমি দুঃখিত। আর বাকিদের কিছু বলার আছে? তাপস, শম্পা। ম্যাডাম নমস্কার। ম্যাডাম আমি সৌমিত্র বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই যে যখন আপনি বললেন না পুরু, আমাদের যে দুষ্যন্ত পুরু বংশের ছিল, আমার একটাই কথা তখন মনে হলো, সেই যে সময়ে শকুন্তলাকে দেখবার অছিলায় ওই একটা ভ্রমরকে বাঁচাতে গিয়ে বলছে কহ পৌরাবে শাশ্বতী, ওই কথাটা মনে হয়েছিল, সেটাই আমি আপনার সঙ্গে বিনিময় করলাম। বলুন। ওই যে যেখানে প্রথম অঙ্কে একেবারে দুষ্যন্ত আর শকুন্তলার যেখানে প্রথম দেখা হচ্ছে, যেখানে ভ্রমরটা এসে শকুন্তলাকে আক্রমণ করতে যাচ্ছে, একটা ভ্রমর, তখন উনি বাঁচাতে গিয়ে বলছেন না কহ পৌরাবে শাশ্বতী বলে, ওইখানটাই তখন জন্ম হয়নি রে বাপু, তখনও তো দুষ্যন্ত পুরু বংশের পৌরব। আমি উদাহরণ দিলাম, সেই জন্য পৌরব রক্ষ বিনয়ম। হ্যাঁ ম্যাডাম। আরে তারপরে তো ওদের ছেলে হলো সর্বদমন ভরত, তারপরে তো এই এত কাণ্ড। তখনই বলা হলো যে আগামীতে এরা হবে ভরত বংশ, ভারত, আর আগের যারা রাজা তাদেরও পরিচয় হবে ইতিহাসে ভারত বলে, বুঝতে পারছেন?
আপনি একটু অ্যানাক্রনিক হয়ে গেলেন, তাই না? হ্যাঁ ম্যাডাম। বুঝলেন তো? না না, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। হ্যাঁ হ্যাঁ, দুষ্যন্ত তো নিজেকে ভারত বলবে, ওটা তো ছেলের জন্য নয়। হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ তাহলে ম্যাডাম, এই যে প্রণাম নেবেন। কুরুবংশ, মানে পুরু বংশ থেকে কুরু বংশ, মানে কুরু একটা জায়গার নাম হলো, মানে কুরু একটা লোকের নাম, মানে রাজার নাম। তারপরে দেশটা হলো কুরু জাঙ্গল, তখনও কুরুক্ষেত্র হয়নি। সেই কুরু রাজা তপস্যা করে ওই তার তপস্যার স্থানটাকে পূর্ণ তীর্থভূমি কুরুক্ষেত্র করে দিলেন। হয়েছে? হ্যাঁ ম্যাডাম। দেখুন, মহাভারতের কথা সবাই জানে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মারম প্রচোদয়েৎ। এই দেখুন, প্রথমে নারায়ণ বলেছে, আর নারায়ণের উৎপত্তি ওখানে বললেন, নারায়ণ হচ্ছে সনাতন দেবদেব। কিন্তু মহাভারতের ভেতরে আবার যখন তাকে পাচ্ছি, তিনি মনুষ্য লোকের শ্রীকৃষ্ণ। এইটা আমি বারবার বারবার বলেছি, ঠিক আছে তো? আচ্ছা, অনেক ধন্যবাদ, আজকে রাখলাম, নইলে সুদীপ আবার আমাকে চারটে কথা বল। রাখছি এখন। প্রণাম নেবেন ম্যাডাম, ভালো থাকুন, ধন্যবাদ। প্রণাম নেবেন ম্যাডাম। নমস্কার। প্রণাম নেবেন ম্যাডাম, ভালো থাকবেন।